সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। সঙ্গে আছি আমি জাফর সাদিক। ৮০% বেশি ভোটারের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে শেষ হলো ডাকসু নির্বাচন। তবে নির্বাচন শেষ হওয়ার আগে থেকেই ছাত্রদলের পক্ষ থেকে ভোট কারচুপি, প্রশাসনের ব্যর্থতা ও পক্ষপাতিত্বের অভিযোগ করা হয়েছে। এমনকি ছাত্র শিবিরের ভিপি প্রার্থীকে ভোট দেওয়া ব্যালট সরবরাহের অভিযোগও করেন তারা। তাদের সুরে যোগ দিয়েছেন আরও বেশ কয়েকটি প্যানেলের প্রার্থীরাও। অন্যদিকে ব্যালট পেপারে আগে থেকেই ছাত্রদলের প্রার্থীদের ভোট দেওয়া, ব্যালট প্রদানের অভিযোগ করেছেন ইসলামী ছাত্র শিবিরও। তবে সব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে উপাচার্য বলেছেন তিনি কোনো দলের নয়। এদিকে সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে রাজনৈতিক দলের বহিরাগত কর্মীদের ভিড় খানিকটা উত্তেজনা ছড়িয়েছে। দিনভর টানটান উত্তেজনা এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে আজকে সম্পাদকীয় কেমন হলো ডাকসু নির্বাচন, আর এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ফারুক হাসান, মুখপাত্র গণ অধিকার পরিষদ, ফারিহা ইসলাম, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং শাকির আহমেদ, সিনিয়র রিপোর্টার, সময় সংবাদ। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বর, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেবো এখনকার প্রধান শিরোনামগুলো। ডাকসু নির্বাচনে ভোট কারচুপি, অনিয়মের পাল্টাপাল্টি অভিযোগ প্রার্থীদের। জামায়াতের এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ ছাত্রদলের, নাকচ ভিসির। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ, ফরিদপুরে রাস্তা আটকে বিক্ষোভ। দিনভর ঢাকা, খুলনা, বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ। ব্রাহ্মণবাড়িয়াতেও কর্মসূচি পালন। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য 60টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল। নির্বাচনে দায়িত্ব পালনে কর্মকর্তাদের জন্য কেনা হবে 300 গাড়ি, জানালেন অর্থ উপদেষ্টা। একীভূত হতে যাওয়া 5 ব্যাংকের মূলধন হিসেবে 20,000 কোটি টাকা বরাদ্দ। ইউনাইটেড ইসলামী ব্যাংক নামে আসছে দেশের সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান, প্রভাব পড়বে না আমানতে। শাকির, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি ডাকসু নির্বাচনের যখন নাকি আসলে কেবল আলোচনা শুরু হয়েছে তখনই দেখেছি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আপনি প্রতিনিয়ত ডাকসু নিয়ে বিভিন্ন ধরনের সংবাদ করেছেন, এবং ডাকসুর তফসিল ঘোষণার পর থেকে আজকে খানিক আগ পর্যন্ত আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ছিলেন। আজকে সকাল থেকে ছিলেন। কেমন হলো আসলে ডাকসু নির্বাচন? যে অভিযোগগুলো এসেছে সেটি আসলে কতটা ধর্তব্যের মধ্যে পড়ে, কিংবা সব মিলিয়ে ফলাফল দিতে কতক্ষণ লাগতে পারে? বিশ্ববিদ্যালয় প্রশাসনের ফলাফল প্রসঙ্গে আসি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এর পক্ষ থেকে বলা হয়েছে 12টা নাগাদ তারা হয়তো একটি ফলাফল রাত 12টা নাগাদ তারা চূড়ান্ত প্রক্রিয়ায় পৌঁছাতে পারবেন। কিন্তু আসলে এর মাঝখানে কিছু কারিগরি জনিত ত্রুটি আছে, কয়েকটি মেশিন আসলে অকেজু, যার কারণে ঠিক 12টায় তারা ফল দিতে পারবেন কিনা সেটি নিয়ে এক ধরনের সন্দেহ আছে। আরেকটি বিষয় যেটি বলছিলেন যে ডাকসু নির্বাচন কেমন হলো, যেহেতু এখনো পর্যন্ত কোনো কনক্লুশনে আসেনি, অর্থাৎ ফলাফল আসেনি, সুতরাং এটা কনক্রিট ভাবে খুব ভোটদান প্রক্রিয়া ভোটদান সেই জায়গাটিতে যদি বলতে যাই, শুরু থেকে একেবারে আজকে ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াটি যদি আপনি বলেন সেটা কিন্তু উৎসব মুখর। ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমরা সাধারণত যে সিনারিওগুলো আমাদের চোখের সামনে ভাসে বা ইতিহাসে আমরা যেভাবে দেখেছি বা যতটুকু পড়েছি সেটি কিন্তু সংঘাত সহিংসতার ইতিহাস। আজকের বিষয়টি পরিপূর্ণভাবে সম্পূর্ণ শান্ত পরিবেশ না থাকলেও কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগেই সীমাবদ্ধ ছিল। এটা বড় ধরনের কোনো সহিংসতার সংঘাত কিন্তু হয়নি। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি অভিযোগ যখন প্রার্থীরা করছেন এক পক্ষ আরেক পক্ষর পাশ দিয়ে যাচ্ছেন, কিন্তু সংঘাত সহিংসতার যে বিষয়টি সেটি ছিল না। আরেকটি বিষয় যদি বলতে চাই, আমি 8টায় ভোট গ্রহণ শুরু হওয়ার কথা, কিন্তু আমি 7টা 30 যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পা রাখলাম তখনই আমি দেখতে পেলাম যে প্রতিটি কেন্দ্রের সামনেই কোনোটিতে শখানেক, কোনোটিতে হাজার খানেক পর্যন্ত শিক্ষার্থীর ভিড় আছে। সুতরাং তাদের যে অংশগ্রহণ, তাদের যে আগ্রহের জায়গাটি, সেটি কিন্তু একটি বড় ধরনের মেসেজ দেয় এবং এটি একটি নতুন মাত্রা। এবং সবাই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভ্যাপসা গরম উপেক্ষা করে কিন্তু ভোট দিয়েছেন। সুতরাং ফলাফল আসার পর হয়তো বলা যাবে, কিন্তু শিক্ষার্থীদের অংশগ্রহণ, গ্রহণযোগ্য নির্বাচন এবং একটা রেকর্ড পরিমাণ ভোট আসলে গ্রহণ করা, অর্থাৎ 85%-এর মতো বলা হয়েছে অনেক কেন্দ্রে। সব মিলে যদি বলতে চাই 80%-এর মতো ভোট এখনো পর্যন্ত এভারেজ বলা যাচ্ছে যে হয়তো গ্রহণ করা হয়েছে। সেই জায়গাটিতে যদি আমি বলতে চাই যে সেই জায়গাটিতে আসলে একটি মডেল নির্বাচন না হলেও এক্সেপশনাল একটি নির্বাচন আমি বলতে চাই। জি, আমি একটু আপনাকে কিছু নির্দিষ্ট প্রশ্ন করতে চাই। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, সকালে একটা অভিযোগ আসলো যে ছাত্র দলের প্রার্থীদের ফুল ব্যালট পেপারে সবার সে প্রতীকে টিক চিহ্ন দেওয়া ছিল, সেটি সরবরাহ করা হচ্ছে শিক্ষার্থীদের। এর পরপরই অভিযোগ আসলো যে শিবিরের ভিপি প্রার্থী এবং জিএস প্রার্থীর ব্যালট পেপারে হচ্ছে আপনার ক্রস দেওয়া ছিল। তো একটাতে আমরা দেখলাম একজন রিটার্নিং অফিসারকে পদত্যাগ সেখান থেকে সরিয়ে নেওয়া হলো, প্রত্যাহার করা হলো। এরপর আমরা দেখলাম যে কারচুপির অভিযোগগুলো কিন্তু একের পর এক আসতে শুরু করলো।
সত্যিকার অর্থে কারচুপি যদি হয়েও থাকে সেটির পরিমাণ কেমন এবং কারচুপি আদৌ কতটুকু হয়েছে? প্রশাসন যতটুকু বলেছে যে তারা তাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে। যারা হয়তো অভিযোগ করেছেন তাদের কেউ কেউ হয়তো এই ব্যালটে ক্রস চিহ্ন দিয়েছেন, এমনটি কিন্তু তারা বলছেন। এবং তারা বলছেন যে তারা এটা ইনভেস্টিগেট করে দেখছেন, কিন্তু আপাত দৃষ্টিকোণ থেকে তারা যে ব্যাখ্যাটি দেওয়ার চেষ্টা করেছেন যে এটি আসলে নির্বাচনে খুব বেশি প্রভাব ফেলবে না, বা সেই যারা অভিযোগও করেছেন অভিযোগও কিন্তু খুব বেশি সংখ্যক শিক্ষার্থী করেননি। সুতরাং এটি যে নির্বাচনে খুব একটা প্রভাব ফেলবে সেটি তারাও মনে করছেন না, বা অভিযোগকারীর যে সংখ্যা সেটি বিবেচনায় কিন্তু এরকম মনে হচ্ছে না যে এটা নির্বাচনে খুব বড় একটি ফ্যাক্টর হবে। আরেকটি অভিযোগ এসেছে যে ভিপি প্রার্থী শিবিরের সাদিক কায়েম এবং একই সাথে হচ্ছে আরেকজন তাদের সদস্য প্রার্থী বোধহয় রায়হান নাম, তারা দুজন একটি ভোট কেন্দ্রের ভেতরে গণনার সময় তারা ঢুকে পড়েছেন এবং বাইরে ছাত্র দলের যে প্রার্থী আবিদকে আমরা দেখেছি যে দরজা ধরে দাঁড়িয়ে আছেন এবং একটি ছবি প্রকাশ হয়েছে এবং এর মাধ্যমে বলা হচ্ছে যে গণনাতেও কারচুপির চেষ্টা চলছে। এই অভিযোগ বিষয়ে ক্যাম্পাসে কি আলোচনা হয়েছে কিংবা কি চলছে? এটি নিয়ে ছাত্রদল তারা আনুষ্ঠানিকভাবে অভিযোগও দিয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ের রিটার্নিং কর্মকর্তা বা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে আসলে প্রতিটি কেন্দ্রেই তারা আসলে ক্লিয়ার মেসেজ পৌঁছাতে পারেননি। এক এক কেন্দ্রে এক একভাবে মেসেজ পেয়েছে, যার কারণে তারা হয়তো কোনো প্রার্থীকে ঢুকতে দিয়েছেন, কোনো প্রার্থীকে ঢুকতে দেননি। যেটি আমরা সকালেও দেখছিলাম ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের যে কেন্দ্রটি, সেই কেন্দ্রটিতে কিন্তু আবিদের প্রবেশ এবং সেখানে সাংবাদিক, পর্যবেক্ষক, প্রার্থী কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়নি। পরবর্তীতে যখন এটি গণমাধ্যমের সংবাদে আসলো তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ের রিটার্নিং অফিসার কিন্তু ব্যবস্থা নিলেন, তারপরে কিন্তু সবাইকে প্রবেশ করতে দেওয়া হলো। তারা এটি বলছেন, কিন্তু আলটিমেটলি যখন সাদিক কায়েম বা একটি নির্দিষ্ট দলের প্রার্থী প্রবেশ করতে পারছে আর একটি দলের প্রার্থী ঢুকতে পারছে না, তখন কিন্তু শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এটি একটি মিশ্র প্রতিক্রিয়া যেরকম হয়, পাশাপাশি যারা অভিযোগ করছেন তাদের অভিযোগটাও কিন্তু গ্রাউন্ডটাও কিন্তু স্ট্রং হয়। এবং আমরা দেখতে পেয়েছি বেশ দীর্ঘ সময় ধরে আবিদুল ইসলাম চেষ্টা করেছেন কেন্দ্রে ঢোকার জন্য, তিনি কিন্তু পারেননি। এবং এরপর তারা মিছিলও বের করেছেন। হ্যাঁ, তারা মিছিলও বের করেছেন, তারা কয়েকবারই মিছিল করেছেন এবং নানা অসঙ্গতি নিয়ে তারা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তারা তাদের কনসার্নের কথা জানিয়েছেন। সেখানে আমরা উত্তপ্ত বাক্য বিনিময় দেখেছি গণমাধ্যমের সুবাদে। হ্যাঁ, সেই জায়গাটিতে তারা উপাচার্যকে বারবার বলছেন যে উপাচার্য যেন কোনো নির্দিষ্ট দলের না হয়ে কাজ করেন। পাশাপাশি ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেটি, সেটির ব্যাপারেও তারা উপাচার্যকে সতর্ক করেছেন এবং উপাচার্যকে নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করছেন এরকমও কিন্তু তারা বলেছেন। তবে উপাচার্য তার জায়গা থেকে কিন্তু ঠিক বলেছেন যে আসলে এগুলার ভিত্তিহীন এবং সেটি ওনাকে প্রথম থেকেই ট্যাগিং করা হচ্ছে। সব মিলে আসলে অভিযোগের জন্য অভিযোগ, এটা যদিও বলা না যাবে, তারপরেও আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরুর থেকেই কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলছে এবং এই বিষয়গুলো যে খুব নতুন আজকে আসছে এই অভিযোগগুলো কিন্তু বেশ পুরানো, প্রায় 6-7 মাস ধরে। আবার আসবো, আমি একটু ফারিয়া ইসলাম আপনার কাছে শেষে আসতে চাই। ফারুক হাসান, আপনি 2019 সালে যে ডাকসু নির্বাচন হয়েছিল সেটিতে এজিএস পদপ্রার্থী ছিলেন এবং সেখানে আপনি যতটুকু ভোট পেয়েছেন সেটি সংখ্যা হিসেবে মোটেও খারাপ বলা যাবে না। তো 2019-এর পর 2025-এ আরেকটি ডাকসু হচ্ছে। আপনাদের সময় একটা প্রতিকূল পরিবেশ ছিল, আপনারা সেখানে প্রতিদিনই বলা যায় নুরুল হক নূর থেকে শুরু করে আপনি, রাশেদ খান, আপনারা প্রতিনিয়তই ছাত্রলীগের প্রহারের শিকার হতেন, ধাওয়ার শিকার হতেন। এই মুহূর্তে ডাকসুর যে নির্বাচন হচ্ছে সেখানে সবকিছু কিন্তু অনুকূল পরিবেশে। তো এই পরিবেশের মধ্যে যখন কারচুপি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিংবা হচ্ছে ভোট কেন্দ্রে প্রবেশে প্রার্থীদেরকে বাধা দেওয়ার অভিযোগ উঠে, সেটি আপনার কাছে আসলে কেমন মনে হয় এবং আপনাদের সময় ভোটটা কেমন ছিল? ধন্যবাদ আপনাকে, যারা দেখছেন এবং শুনছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আমাদের যে 2019 সালের যে ডাকসু নির্বাচন, এই নির্বাচনটি আসলে ছিল দীর্ঘ 28 বছর পরে, মানে 90 সালের পরে এক প্রকারের ডাকসুর নির্বাচনের যে তালা, এই তালাটা মেরে দিয়ে চাবি কোনো এক অজানা কারণে গায়েব হয়ে গিয়েছিল। এই কারণে দীর্ঘ প্রায় 28 বছর ডাকসুর কোনো নির্বাচন মানে অনুষ্ঠিত হয় নাই বা হতে দেওয়া হয় নাই। তো যাই হোক, দীর্ঘ 28 বছর পরে যে নির্বাচন 2019 সালে অনুষ্ঠিত হলো, এই নির্বাচনটা ছিল আসলে একটা আতঙ্ক, ভয় এবং একটা জটিল পরিস্থিতির মধ্য দিয়ে আসলে ওই নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছিল। যে নির্বাচনে শিক্ষার্থীরা আসলে সঠিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। তারপরেও যারা ভোটাধিকার প্রয়োগ করেছে তার 95% ভোট আমাদের, অর্থাৎ ছাত্র অধিকার পরিষদের যে প্যানেল ছিল আমাদের স্বতন্ত্র প্যানেল, এই প্যানেলের পক্ষেই তারা দিয়েছিল রায়। তো সেটা আপনারা দেখেছেন। তো যাই হোক, মানে এটা আসলে দুর্ভাগ্যজনক বলবো না আমি, এটা পরিকল্পিতভাবেই আমাদের প্যানেলকে তারা আর্টিফিশিয়ালি আসলে পরাজিত দেখিয়েছে এবং আমাদের দুটো পদকে তারা ছেড়ে দিয়েছিলেন, ভিপি এবং সমাজসেবা সম্পাদক, এই দুটো পদে। তো যাই হোক, এবার 2025 সালের যে ডাকসু নির্বাচন, এই নির্বাচন ভিন্ন একটি পরিবেশ, ভিন্ন একটি প্রেক্ষাপটে কিন্তু অনুষ্ঠিত আজকে হচ্ছে এবং হয়েছে ইতিমধ্যে। তো এই নির্বাচনে আসলে এখন পর্যন্ত আমরা যতটুকু মানে গণমাধ্যমের সুবাদে ভিডিও, লাইভ ইত্যাদির মাধ্যমে দেখেছি, আমি যেহেতু নিজে যেতে পারি নাই ছাত্রত্ব না থাকার কারণে,
তো আসলে এটাকে একবারেই যে অমূলক বা কারচুপি নির্বাচন বা অবাধ সুষ্ঠু হয় নাই এটা বলার কোনো সুযোগ নেই। নির্বাচন যথেষ্ট অবাধ এবং সুষ্ঠু হয়েছে। এখন কথা হচ্ছে ওই যে আমরা বাংলা প্রবাদে মানে একটা পড়ে এসেছি যে শেষ ভালো যার সব ভালো তার। এখন শেষটা আসলে কেমন হয় আই ডোন্ট নো, এটা হয়তো আপনিও এই মুহূর্তে ঠাউর করতে পারছেন না আসলে শেষের ফলাফলটা আসলে মানে কিভাবে তারা প্রকাশ করবে, আসলে এটা সুষ্ঠুভাবে হবে কিনা ইত্যাদি ইত্যাদি। এটা নিয়ে একটা শঙ্কা আমাদের মধ্যে রয়েছে। তবে সারাদিন আজকে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের মধ্যে যে একটা আমেজ, যে একটা উৎসব, এটা আসলে তারা প্রচণ্ড রকম মানে আসলে এনজয় করেছে, উপভোগ করেছে। আমরা অসংখ্য শিক্ষার্থীর ভিডিও লাইভ ফেসবুকেও দেখেছি, তারা আসলে মানে ভি চিহ্ন দিয়ে আনন্দ উল্লাস করেছে। অনেকেই বলেছে যে আসলে ঈদের একটা আনন্দ আমাদের ফিল হচ্ছে, আমরা উদযাপন করছি। তার মানেটা কি, এই যে বাংলাদেশের জনগণ, এদেশের ইয়াং যে প্রজন্মটা, যে তরুণ প্রজন্ম, এরা দীর্ঘ প্রায় 15-16 বছর আসলে ভোট দিতে পারে নাই। যাদের জীবনের প্রথম ভোট প্রায় 15 বছর আগে মানে হয়েছে বা ভোট সে মানে ভোটার হয়েছে, বাট সেই 15-16 বছর ভোট দিতে পারে নাই। তো তাদের কাছে এই ডাকসু নির্বাচনটা কিন্তু জাতীয় নির্বাচনের চাইতে কোনো অংশেই কম গুরুত্ব বহন করে না, বরঞ্চ তার থেকে অনেক বেশি গুরুত্ব এই মুহূর্তে। তো সেই জায়গা থেকে এই নির্বাচন নিয়ে আসলে এখন যেটা হচ্ছে এটা পরিষ্কারভাবে নোংরামি, কোনোভাবে এটা আসলে আমাদের প্রত্যাশিত কিংবা কাম্য ছিল না। আমাদের উচিত ছিল যে দীর্ঘদিন ধরে এদেশের ছাত্র সমাজ ভোটাধিকার প্রয়োগের একটা সুযোগ পেয়েছে, একটা এরকম পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি। সুতরাং এই ভোট বা এই নির্বাচনটা আসলে অবাধ সুষ্ঠু হওয়াটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। এবং এই জায়গায় বিশেষ করে বড় যে ছাত্র সংগঠনগুলো রয়েছে বা প্রধানতম রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠন বা তাদের প্যানেল, তাদেরকে এখানে সর্বোচ্চ স্যাক্রিফাইস, সর্বোচ্চ সেরকম মেন্টালিটি নিয়ে আসলে এই নির্বাচনে সহযোগিতা করা দরকার ছিল। কিন্তু বাস্তবিক অর্থে ওই যে একটা কথা রয়েছে যে বাঙালির রক্তে মানে প্রতি ফোটাই মানে আমাদের অভিযোগ অনুযোগের যে একটা সংস্কৃতি, এখান থেকে আমরা বেরোতে পারি নাই। এই জন্য আমরা সকালেই দেখলাম মানে 8টা বাজতে না বাজতেই নানা রকম অভিযোগ অনুযোগের পশলা নিয়ে তারা কিন্তু এক একটা মানে সংগঠন বা এক একটা আপনার প্যানেল কিন্তু বসছে। মানে এক প্যানেল আরেক প্যানেলকে কিভাবে ধরাশায়ী করবে, কিভাবে নানান অভিযোগ। তো যাই হোক, এই অভিযোগগুলোকে আমরা নিছক অভিযোগের খাতায় রাখতে চাই। সারাদিন ছাত্ররা যেভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে, যেভাবে দীর্ঘ লাইন আমরা দেখেছি, যেভাবে আসলে ভোটের একটা সুষ্ঠু পরিবেশ ছিল, আমাদের ওই সাংবাদিক ভাইও বললেন যে এক প্রার্থী আরেক প্রার্থীকে অভিযোগ মানে প্রার্থীর বিরুদ্ধে করছে, বাট দুজনে কিন্তু পাশাপাশি হাঁটছে, একজন আরেকজনের মানে পাশাপাশি হেঁটে তারা কিন্তু যাচ্ছে। এই যে একটা সুন্দর পরিবেশ, একটা সুন্দর এনভায়রনমেন্ট মানে আমরা এই বিপ্লবের মাধ্যমে অর্জন করতে পেরেছি, এটা আসলে শেষ মোমেন্ট পর্যন্ত আমাদের ধরে রাখা দরকার। যেটি বাস্তবে দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু তার বিপরীত চিত্র। সেখানে কিন্তু প্রচুর বুলিং হচ্ছে, পরস্পরে বিভিন্ন ধরনের স্ল্যাং ব্যবহার করে বিভিন্ন ফেক নিউজের মাধ্যমে সেখানে নানা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, একজন আরেকজনের বিরুদ্ধে বাজে ভাষা নোংরা কথা ব্যবহার করছে। তো সেটি আসলে পুরো দেশে কিন্তু প্রভাব ফেলছে সেই জায়গাগুলো, বাট যেগুলো নাকি শিক্ষার্থীরা দেখছেন সেটি আসলে পুরো জাতির কাছে পৌঁছাচ্ছে না। এই জিনিসটা আসলে এটা মানে একবারেই কাম্য না এবং এটা প্রত্যাশিতও না। এই যে সাইবার বুলিং বলেন বা ফেসবুকে মানে একজন আরেকজনকে হ্যারাস করা, নানা রকম ধরেন যে আপনার গুজব ছড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত করা, এখন এই বিষয়টা ঢাকা বিশ্ববিদ্যালয় অথরিটির পক্ষে এককভাবে আসলে নিয়ন্ত্রণ করাটা একবারেই সম্ভব না। কারণ এখানে দেখেন ঢাকা ইউনিভার্সিটির যে অথরিটি বা তাদের যে মেকানিজম, এই মেকানিজমের মধ্যে আপনি বিশাল একটি মনে করেন যে সোশ্যাল মিডিয়া যারা ইউজ করে এই ইউজারদেরকে আপনি কীভাবে নিয়ন্ত্রণ করবেন? এখানে সরকারের পক্ষ থেকে তাদের যে অর্গানগুলো রয়েছে, তাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা যদি অ্যাক্টিভলি আসলে কাজ করতে পারতো বা করে, তাহলে এটা অনেকাংশে নিয়ন্ত্রণ সম্ভব ছিল। এখন সরকারের সেই প্রতিষ্ঠানগুলো আসলে কতটুকু এখানে ইনভলভ বা কতটুকু তারা এখানে আসলে কাজ করছেন, এটা তো একটা বড় প্রশ্ন সাপেক্ষ বিষয়। এখন ধরেন এই যে অভিযোগগুলোর কথা আমরা বারবার মানে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছি, গণমাধ্যমে আসছে। যেমন একটা অভিযোগ কি, যে ছাত্রদল অভিযোগ করছে ছাত্র শিবিরের পক্ষে ওখানকার যে রিটার্নিং অফিসার বা আপনার ওই দায়িত্বরত যে অফিসাররা, তারা কি করছে আপনার ব্যালটে ক্রস চিহ্ন মানে দেওয়া, ভোট দেওয়া অবস্থায়, হ্যাঁ ভোট দেওয়া অবস্থায় ওই ব্যালট নাকি শিক্ষার্থীকে সাপ্লাই দিয়েছে। ইটস অ্যাবসলিউটলি মানে একটা হাস্যকর একটা মানে অভিযোগ। আপনি ধরেন যদি আপনি কারচুপি করেই থাকেন, ধরেন ওই টিচার যে দায়িত্ব রয়েছেন তিনি কারচুপি করেছেন ধরে নিলাম, তো সে কারচুপি করলে আপনার ক্রস চিহ্ন দেওয়া ব্যালট ওই শিক্ষার্থীকে কেন দেবে? সে ব্যালট ফেলবে আপনার বাক্সে, বুঝলেন না বিষয়টা? ধরেন আমি অমুকের পক্ষে কারচুপি করলাম, ব্যালটে আগে সিল মারছি, তো সিল মারলে ভাই এই ব্যালট তো আমি একজন শিক্ষার্থীকে দেবো না। তার মানে কি ওই শিক্ষক আসলে মানে যাতে এটা ধরা পড়ে মিডিয়াতে আসে, তাহলে তো শিবিরকে বিপদে ফেলার জন্য ওই শিক্ষকের কাজটা করছে। শিবিরও তো একই অভিযোগ ছাত্রদলের বিপক্ষে, একই আমি মানে উভয়ের কথাই বলছি। তো সুতরাং এগুলো আসলে নিছক
ম্যানিপুলেট করার জন্য এবং তাদের যারা সমর্থক গোষ্ঠী রয়েছে তাদেরকে কিছুটা ধরেন যে উত্তপ্ত একটা পরিস্থিতির আপনাদের মধ্যে ছাত্র ফেলে দেওয়ার একটা সংগঠন করছে। আছে, ছাত্র অধিকার পরিষদের বিনিয়ামিন মোল্লা নির্বাচন করছেন, তাদের দিক থেকে আপনারা কোনো খোঁজ পেয়েছেন কিনা, তারা কি বলছে? বিনিয়ামিন মোল্লার পক্ষ থেকেও বেশ কিছু অভিযোগ সে করেছে। তার মধ্যে একটা হচ্ছে যে ধরেন যে বিশেষ করে ছাত্র দলের যে প্রার্থী আবিদ, সে নির্বিঘ্নে নির্ভয়ে সবগুলো ধরেন যে কেন্দ্রে প্রবেশ করেছে, সে মনিটরিং করছে, বাট আমাদের প্রার্থী বিনিয়ামিন মোল্লাকে ঢুকতে দেওয়া হয় নাই। অনেক মানে কেন্দ্রে সে যাওয়ার পরে ওখানকার দায়িত্বরত অফিসাররা বলছে যে এরকম নাকি তাদের বিধিতে নাই, নিয়মে নাই, এটা নাকি নির্বাচন বিধিমালার মধ্যে পড়ে নাই, ইত্যাদি ইত্যাদি, এরকম নানান ধরেন যে জটিলতা দেখিয়ে তাকে ঢুকতে দেওয়া হয় নাই। তো অনেক মানে কেন্দ্রে সে বারবার মানে ভিতরে ঢোকার চেষ্টা করেছে কিন্তু ঢুকতে দেওয়া হয় নাই। যখনই আবিদুল ইসলাম আবিদের নিউজ ডি গণমাধ্যমে চলে আসলো যে সে নিয়ম ভঙ্গ করে নির্বাচনী কেন্দ্রের ভিতরে প্রবেশ করেছে, এরপরে এটা নিয়ে আলোচনা সমালোচনা শুরু হওয়ার পরে রিটার্নিং অফিসার তখন বললেন যে না, প্রার্থী যারা তারা প্রবেশ করতে পারবে। তবে 2019 সালে আমাদের সময় যে নির্বাচনটা হয়েছিল ওই নির্বাচনেও কিন্তু এই রুলসটা ছিল যে যারা প্রার্থী এবং যারা দায়িত্বরত অফিসার তারা নির্বাচনের কেন্দ্রে ভোট কেন্দ্রে যেতে পারবে, কারণ তাদের তো দেখার এখতিয়ার রয়েছে যে সুষ্ঠু ভোট হচ্ছে কিনা, শিক্ষার্থীরা আসলে সঠিকভাবে ভোট দিতে পারছে কিনা, এখানে কোনো জটিলতা তৈরি হচ্ছে কিনা ইত্যাদি, এই বিষয়গুলো দেখার দায়িত্ব তো প্রার্থীর অবশ্যই। তো এখানে যদি আমি বাধা দিই তাহলে তো এটা আসলে কোনোভাবে কাম হবে না। আপনার কাছে আবার আমি আসবো। ফারিয়া ইসলাম, আপনি অনেকক্ষণ ধৈর্য ধরে শুনেছেন এবং একই সাথে আমার যেটি ধারণা এটি বোধহয় আপনার জীবনের প্রথম ভোট। জি, ব্যালটে আপনার ভোট দেওয়ার অভিজ্ঞতাটা একটু শুনতে চাই এবং একই সাথে ক্যাম্পাসের পরিবেশ যেটি আমরা একজন সাংবাদিকের কাছ থেকে শুনলাম, একজন সাবেক শিক্ষার্থী কিংবা ডাকসু প্রার্থীর কাছ থেকে শুনলাম, আপনার অভিজ্ঞতা কি? আমরা গত 15-20 দিন ধরে আমরা খুবই একটা মজার সময় কাটাচ্ছি। আমাদের অনেক ফ্রেন্ডস সিনিয়র জুনিয়র ইলেকশনে দাঁড়িয়েছেন, ইভেন 24-25 সেশনের কিছু জুনিয়র যারা মাত্র ক্যাম্পাসে এসেছেন তারাও খুব উৎসাহ নিয়ে ইলেকশনে দাঁড়িয়ে গেছেন। তো আমরা এই ব্যাপারগুলো এত এনজয় করছিলাম। আর ক্যাম্পাসে যেহেতু কম্পিটিশনটা অনেক বেশি, অনেক অনেক প্রার্থী, তো কে কার চেয়ে কত ক্রিয়েটিভভাবে তাদের ব্যালট নাম্বারটা, তাদের পরিচয়টা দিতে পারেন লিফলেটের মাধ্যমে, বিভিন্ন ছোটো ছোটো কার্ডের মাধ্যমে। তো এই ক্রিয়েটিভিটিটা আমরা খুব এনজয় করছিলাম। আর মানে বাইরে থেকে যতটুকু দেখা যায়, আমরা তো হলের আবাসিক শিক্ষার্থী, আমরা ভেতরটাতে আরও অনেক কিছু দেখতে পেয়েছিলাম যে আপুরা যারা আসছিলেন রুমে রুমে আসছিলেন, কথা বলছিলেন, তাদের পরিচয় দিচ্ছিলেন, প্লাস এই যে ক্রিয়েটিভিটিটার ব্যাপারটা এমনও হয়েছে আমরা সবাই রুমে বসে কথা বলছি, একসাথে দুজন প্রার্থী এসেছেন, একজন আরেকজনের কম্পিটিটর, তো তারা এসে পরিচিত হয়ে গেলেন, কথা বলে গেলেন। তো আমরা এই জিনিসগুলো খুবই এনজয় করছিলাম। আর আমি ভোটার হওয়ার পর আমাদের জাতীয় ইলেকশন 2টা হয়েছে, কিন্তু আমরা একটাতেও পার্টিসিপেট করতে পারিনি। তো সেই হিসেবে এই ইলেকশনে আমরা পার্টিসিপেট করতে পেরেছি, এটা আমাদের খুবই সৌভাগ্যের একটা ব্যাপার। কারণ ফাইনালি আমরা ডেমোক্রেসি যেটা প্র্যাকটিস করার স্বাদটা পেয়েছি। আর গতকাল রাতে যেটা বলবো যে আমাদের হাতে তো ধরেন কয়েকশো লিফলেট এসেছে বিভিন্ন প্রার্থীর, আমরা সেগুলো সব জমা করে রেখেছি। জমা করে রেখে কালকে সবাই নিয়ে বসেছি, রুমে রুমে সবাই লিফলেট নিয়ে বসেছে, গোছাচ্ছে কাকে দেব। আমরা কোনো প্যানেল হিসাব করি নাই, আমরা যেই লিস্ট আছে 41 জনকে ভোট দিতে হবে, আমরা তাদের ব্যাকগ্রাউন্ড চেক করছিলাম যে এই প্রার্থীটা কেমন, উনি কি কাজ করেছেন, ওনার ব্যবহার কেমন। আমরা এইগুলো খুব খুঁটিনাটি করে গতকাল রাতে 3টা পর্যন্ত আমরা এটা নিয়ে গবেষণা করে। তার মানে সাধারণ শিক্ষার্থীরা আসলে কোনো প্যানেল কিংবা রাজনৈতিক দলের সমর্থিত কোনো প্রার্থীকে ভোট দেওয়ার ব্যাপারে খুব বেশি উৎসুক ছিলেন না? না, আমরা খুবই উৎসুক ছিলাম এইটা দেখতে যে একজন প্রার্থীটা কেমন, তার রাজনৈতিক পরিচয়ের চেয়ে তার যে একটা লিডারশিপ সেটা কেমন, এটা দেখার আমরা চেষ্টা করেছি। তো গতকাল রাতটা ছিল আমাদের কাছে চাঁদ রাতের মতো। আমরা অনেক মজা করে, অনেকে মেহেদিও দিয়েছি, আমরা কাপড় চোপড় ঠিক করে রেখেছি, ভোট দিতে যাবো, সকাল সকাল উঠবো। তো এইটা আমরা খুবই এনজয় করেছি এই টাইমটা। আজকে ভোটের দিনের অভিজ্ঞতা কি? সারাদিন তো ক্যাম্পাসেই ছিলেন। জি, আমরা সকাল থেকেই আমরা রোকেয়া হলের লাইন টিএসসিতে ছিল, তো আমরা টিএসসিতে ছিলাম, আমাদের যারা ইলেকশন করছেন তাদের মোরাল সাপোর্ট দিচ্ছিলাম। তো সকাল সকাল বেশিরভাগ প্রার্থী খুব সকাল সকাল গিয়ে ভোট দিয়ে ফেলেছেন। শুরুর দিকে আমরা ততটা বিশৃঙ্খলা দেখতে পাইনি, সবাই খুব উৎসাহ নিয়ে যাচ্ছিল। যখন থেকে আমরা একটু শুনতে পেয়েছিলাম যে কোনো একটা ডিসক্রিপেন্সি হচ্ছে, তখন আবাসিক ছাত্ররা একটু ডিমোরালাইজড হয়ে যাচ্ছিল যে যাবো কি যাবো না, বা গেলে ঝামেলা হতে পারে, মারামারি হতে পারে, যেহেতু এটার একটা প্র্যাকটিস প্রিভিয়াস টাইমে হয়ে এসেছে। তো তা সত্ত্বেও যে 85%। আপনি যে ডিসক্রিপেন্সির কথা বললেন, মানে আপনার অভিজ্ঞতা কি? একজন সাংবাদিক তার মতো করে বললেন, সাবেক একজন ভোটার মানে প্রার্থী তিনিও বললেন, আপনার নিজের চোখে কি আসলে ডিসক্রিপেন্সি কিংবা কোনো ধরনের মানে কি বলবো এটাকে, অসাংগঠনিক কিংবা নির্বাচন অনিয়মের কিছু দেখেছেন কিনা আপনি? না, আমি ভেতরে বলবো যে ভেতরে আমি এরকম কোনো ডিসক্রিপেন্সি দেখিনি, খুবই সুষ্ঠুভাবে হচ্ছিল।
শুধু একটা প্রবলেম যেটা ছিল যে লাইনের মধ্যে মধ্যে লিফলেট দেওয়ার চেষ্টা করছিলেন প্রার্থীরা। এবং সেটা নিয়ে তো আপনাদের যারা নারী ভোটাররা ছিলেন তারা বেশ প্রতিবাদও করেছেন। হ্যাঁ, এটা আমরা হচ্ছে নিতে চাচ্ছিল না যে না আমি নিব না, আবার কয়েকজন নিয়ে নিচ্ছিল, নিয়ে ফেলে দিচ্ছিল, বা ভেতরে হচ্ছে কেউ লিফলেট নিয়ে ঢুকেনি আমি যতটুকু দেখেছি। আমি তো পুরোটা সময় ওখানে ছিলাম। তারা হচ্ছে খুব এই ব্যাপারটা মনোযোগ দিচ্ছিলেন যে নির্বাচন আচরণ বিধিটা আমরা যেন লঙ্ঘন না করি। ওকে, অনেক ধন্যবাদ ফারিয়া আপনাকে। সাকিব, আপনার কাছে আরেকবার আসতে চাই, বাইরে যেই জনবল রাজনৈতিক কর্মীদেরকে দেখা যাচ্ছে, এই কর্মীদের মাধ্যমে কি কোনো ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা কিংবা উদ্বেগ আছে কিনা? ভিসি মহোদয় যেটা বলেছেন যে তিনি পুলিশকে জানিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানিয়েছেন এবং অতিরিক্ত ফোর্স নেওয়ার কথা বলেছেন, তাদেরকে সেখান থেকে সরানোর কথাও তিনি বলেছেন। ইতিমধ্যে দুজনকে গ্রেফতারও করা হয়েছে নীলক্ষেত থেকে। তারপরও সেই জটলা কিন্তু কাটেনি আমরা যতটা জেনেছি। জাফর, এটা আসলে আইডেন্টিফাই করাটা খুব একটি টাফ বিষয়, কারণ এখানে যারা এসেছেন ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে জামায়াতের নেতাকর্মীরা এসেছেন, আবার ছাত্র শিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এসেছেন। এখানে অনেকেই আবার বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীও আছেন। সুতরাং কিভাবে আইডেন্টিফাই করবেন কে ক্রিমিনাল, কে সাবেক শিক্ষার্থী হিসেবে এসেছেন, বা অনেকের কিন্তু নিয়মিত আড্ডার জায়গা ওইটি। আচ্ছা, সুতরাং এই জায়গাটি আইডেন্টিফাই করাটা আমার মনে হয় খুব একটি টাফ বিষয়। আর মোটা দাগে হয়তো দুপক্ষই নিজেদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু এটিকে কেন্দ্র করে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটবে বলে আমার মনে হয় না। কারণ সোশ্যাল মিডিয়ায় বা আলোচনায় অভিযোগ পাল্টা অভিযোগে অনেক কিছুই হচ্ছে, কিন্তু বাস্তবে মাঠে যখন সবাই যাচ্ছে তখন 5 আগস্ট পরবর্তী বাস্তবতা কিন্তু সবাই চিন্তা করছে। এখানে আসলে যেই সংঘাত সহিংসতায় জড়াবে তার প্রতিপক্ষ হয়ে যাবে দেখা যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা বা সাধারণ মানুষ। সুতরাং এই জায়গাটিতে আমি দেখলাম যে প্রতিটি রাজনৈতিক দলই কিন্তু খুবই কনসাস। ট্র্যাডিশনাল অর্গানাইজেশনগুলো, ফারুক হাসান বলছিলেন যে আসলে তাদের অনেক সহিষ্ণুতার পরিচয় দেওয়া উচিত। তারা হয়তো শতভাগ সহিষ্ণুতার পরিচয় দিতে পারছে না, কিন্তু 5 আগস্ট পরবর্তী সময় আমরা দেখেছি যে এটিতে একটি অভূতপূর্ব পরিবর্তন এসেছে। 100% পরিবর্তন এখনো আমরা দেখতে পাইনি বা হচ্ছে না, কিন্তু সেই পরিবর্তনের জায়গাটি কিন্তু এসেছে। আমাদের এক বর্তমান শিক্ষার্থী বলছিলেন যে আসলে তারা কোনো ধরনের প্যানেল দেখে বা প্রভাবিত হয়ে ভোট দেননি, সেটি আমরাও দেখছিলাম। হেভিওয়েট প্রার্থী যাদেরকে আমরা বলছি, অর্থাৎ বড় বড় দলের ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, সাধারণত 2019 সালের নির্বাচনের কথা যদি বলি, তো প্রভাবশালী বা হেভিওয়েট প্রার্থীরা যখন শিক্ষার্থীদের কাছে যেতেন, শিক্ষার্থীরা সৌজন্যতার খাতিরেও কিন্তু তাদের সঙ্গে খুব ভালো করে সাপোর্টিভ কথাবার্তা বলতেন। কিন্তু এবার দেখেছি আমরা ঠিক উল্টো। তারা যখন যাচ্ছেন, প্রার্থীরা যখন হেভিওয়েট প্রার্থীরা যখন শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন, একজন সাধারণ শিক্ষার্থী কিন্তু পছন্দ না হলে তারা মুখ ঘুরিয়ে নিচ্ছেন এবং খুব কঠিন কঠিন প্রশ্ন করছেন যে আপনি নির্বাচিত হবেন। অনেক দল থেকে তো অনেক আগে নির্বাচিত হয়েছে, তারা মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, গাড়ি বাড়ি তাদের সব হয়েছে, কিন্তু আমাদের হলের যে সেই আবাসন সংকট সেটি সেই জায়গায় রয়েছে। আমরা যে পাতলা ডাল আমাদের ভাগ্যে ছিল, এখনো পর্যন্ত সেই পাতলা ডালই রয়েছে। তো সেই জায়গাগুলো কিন্তু তারা আঙ্গুল উঁচিয়ে মানে খুব উচ্চ স্বরে বলেছেন। এই জায়গাটিতে আমি একটা বড় ধরনের আশার বিষয় দেখতে পাই। আর পাশাপাশি ক্রিয়েটিভ যে জায়গাগুলো বলছিলেন, অসম্ভব ধরনের যদি লিফলেট এবং পোস্টারিংয়ের যদিও সুযোগ ছিল না, লিফলেট থেকে শুরু করে শিক্ষার্থীরা তাদের ব্যালট নাম্বার জানানোর জন্য যে প্রক্রিয়াগুলো অবলম্বন করছিলেন, অসাধারণ একটি ক্রিয়েটিভ। এবং আমার মনে হয়েছে যে ইতিপূর্বে পৃথিবীর কোনো নির্বাচনে এভাবে আসলে মানে প্রচারণা হয়েছে কিনা সেটা নিয়ে মানে আমার মনে হয় না। পাশাপাশি আরেকটি জিনিস একটু ছোট্ট করে যদি বলতে যাই, এবার কিন্তু বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার ইতিহাসে ডাকসুতে একটি নতুন জিনিস সংযোজন হয়েছে, সেটা হচ্ছে ব্রেইলে ব্যালট পেপার। এটা কিন্তু বাংলাদেশের পুরোপুরি নির্বাচন ব্যবস্থার ইতিহাসে প্রথম। এবং ব্রেইলে যারা ভোট দিয়েছেন তাদের অভিজ্ঞতা আমরা জানার চেষ্টা করছি। তারা বলছিলেন যে প্রতিবার তারা যখন কোনো নির্বাচনে ভোট দিতেন, হয়তো অনেক সময় ব্রেইল মানে হচ্ছে যারা কিনা দৃষ্টি প্রতিবন্ধী তাদের জন্য, উনি যেমনটি বলছিলেন যে 2টি নির্বাচনে ভোট দিতে পারেননি, তো দৃষ্টি প্রতিবন্ধীদের অনেকে ভোট দিতে পারেনি। আবার যারা ভোট দিয়েছেন তাদের ভোটটা কিন্তু তারা কোন দলকে দিয়েছেন, কোন প্রার্থীকে দিয়েছেন, কোন মার্কায় দিয়েছেন, সেটা কিন্তু তাদের পাশে যিনি তাদেরকে সহযোগিতা করতেন তিনি কিন্তু জেনে যেতেন। এবার কেবল তারা তাদের ব্রেইল পদ্ধতিতে দেওয়ার কারণে তাদের প্রাইভেসি নিজের হাতের আঙ্গুলের ছোঁয়াটা কিন্তু তারা দিয়েছেন। এবং এটি নিয়ে যে তাদের মধ্যে কতটুকু উচ্ছ্বাস, এবং তারা কিন্তু 30 জন শিক্ষার্থী আজকে ব্রেইলে ভোট দিয়েছেন, এবং তারা বলছেন যে আগামী জাতীয় নির্বাচনে সেটি করা যায় কিনা সেটির দাবিও কিন্তু তারা জানেন। শাকির, আপনি তো একটু খানিক আগেই ফিরলেন। আমরা এর মধ্যে জেনেছি যে বেশ কয়েকটি কেন্দ্রে বোধহয় ফলাফল গণনা প্রায় শেষ পর্যায়ে চলে এসছে।
আবহাওয়া কি বলছে, মানে আবহ কি বলছে, কোন দিকে যাচ্ছে, কিংবা এরকম কোনো আভাস আপনি পেয়েছেন কিনা? আভাসের জায়গাটি আসলে স্বাভাবিকভাবে আমরা ধারণা করেছিলাম যে 65 থেকে 70% ভোট হয়তো কাস্ট হতে পারে, কিন্তু যখন সেটি 80%-এর উপরে চলে গিয়েছে তখন কিন্তু সব জল্পনা কল্পনা বা যদি বলি যে যতটুকু অনুমান, সেই জায়গাটিতে কিন্তু কেউ স্থির থাকতে পারছে না। তো এখন পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে যে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল এবং জাতীয়তাবাদী ছাত্র দলের মধ্যেই হয়তো প্রথম 2 থেকে 3টি পোস্টে সবচেয়ে বেশি কন্টেস্ট। শামীম নামে একজন প্রার্থী ছিলেন ভিপি পোস্টে, তার কি হবে? তিনিও আলোচনায় আছেন, তবে ভিপি, জিএস, এজিএস যতটুকু আমরা ফলাফল সংগ্রহের ঠিক আগ মুহূর্তে আমরা যে তথ্যগুলো পেয়েছি, জাতীয়তাবাদী ছাত্র দল এবং ইসলামী ছাত্র শিবিরের মধ্যেই আসলে মূল লড়াইটা হচ্ছে। অবস্থান ছেড়ে থাকতে মূল লড়াইটা তাদের মধ্যেই আসলে হচ্ছে। জি, শাকিব, সময় পেলে আপনার কাছে আবার আসবো। আমি একটু ফারুক ভাই আপনার কাছে জানতে চাই যে নির্বাচনটিকে, যেমন নাকি ফারিয়া তার জীবনের প্রথম ভোট দিয়েছেন, এবং আজকে আমরা সরকারের বেশ কয়েকজন উপদেষ্টাকেও বললাম যে এই নির্বাচনের বলতে দেখলাম যে নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, অর্থাৎ এই নির্বাচনকে জাতীয় নির্বাচনের ডেমো হিসেবে দেখানোর কথা বলা হচ্ছে। আপনার কি মনে হয় ডাকসু নির্বাচন যেভাবে করে শান্তিপূর্ণ প্রক্রিয়াতে হলো, জাতীয় নির্বাচনও আসলে এই ধারাবাহিকতা বজায় রাখার সুযোগ আছে, কিংবা এটি সেটার একটি টেস্ট কেস হয়ে গেল? আজকের যে ডাকসু নির্বাচন, এটা সরকারের জন্য একটা অ্যাসিড টেস্ট বা অগ্নি পরীক্ষা। এটা আগে থেকেই সরকারও বলে আসছে এবং সাধারণ মানুষও বলে আসছে যে সরকারের আসলে পারফরমেন্স কতটুকু মানে স্ট্রং, এটা আসলে আজকের এই নির্বাচনের মাধ্যমে মানে প্রমাণিত হবে। তো সেই জায়গায় এখন পর্যন্ত আসলে দেখেন ডাকসু নির্বাচনের যে গণ্ডি বা এরিয়া, এটা কিন্তু অনেক মানে লিমিটেড একটা এরিয়া, ছোট্ট একটা এরিয়া। এটা আমি মনে করি 300 আসনের মধ্যে একটা আসনেরও সমান না। এই জায়গায় আবার ধরেন যে ঢাকার যে মেইন আপনার যে ফোর্সের যে ধরেন যে ইয়াগুলো, এলিমেন্টগুলো, সবগুলো এলিমেন্টকে এখানে ডিপ্লয়েড করা হয়েছে। ধরেন যেখানে পুলিশ প্রশাসন, র্যাব, আপনার বিজিবি থেকে শুরু করে পুরো ফাংশনটা কিন্তু ওরা এখানে একবারে নিয়ে এসে এখানে মানে ফাংশনিং করার চেষ্টা করেছে। তো সেই জায়গা থেকে যাই হোক, আমরা আসলে এখন পর্যন্ত যে মিডিয়া মানে আসলে চিন্তার বাইরে। আমি যতটুকু শুনলাম একজন রিপোর্টার সময় টিভির, তারা বললো তাদের নাকি 40 জন আজকে ওখানে রিপোর্টার শো আদার্স মানে আপনাদের মানে জনবল ওখানে কাজ করতেছে, মানে চিন্তার বাইরে। একটা মিডিয়া হাউসে যদি 40 বা 40 জন সংবাদকর্মী ওখানে কাজ করে, তার অন্যান্য মিডিয়া হাউসের একই অবস্থা হবে। তো সব মিলিয়ে আসলে এই জায়গায় মানে আজকে যেভাবে একটা পরিবেশ তারা উপহার দিয়েছে, এটা অবশ্যই আমাদের জন্য একটা ধরেন যে ভালো একটা উদাহরণ তারা তৈরি করতে পেরেছে। তো সরকারের এখন পর্যন্ত ধরেন যে পুলিশ প্রশাসনে যে ধরনের ফাংশনিং একটা অবস্থা, এই অবস্থায় এবং সামগ্রিকভাবে এই বাহিনীগুলোকে মানে যেভাবে সংস্কার করা দরকার ছিল, আসলে সংস্কার কিছুই করতে পারে নাই। তো এইরকম একটা পারফরমেন্সের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন কতটুকু তারা অবাধ সুষ্ঠু করতে পারবে, এটা আসলে আমরা সন্দিহান। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আসলে অনেক প্রশ্ন রয়েছে। আমাদের রিপোর্টার ভাই বললেন যে আসলে 5ই আগস্টের পরে অনেক পরিবেশ পরিবর্তন হয়েছে, অনেক কিছুই আসলে আমরা চেঞ্জ করতে পেরেছি, বাট আবার অনেক কিছুই কিন্তু পূর্বের ধারা এখনো চলমান রয়েছে। যেমন ধরেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের সাথে একটি ছাত্র সংগঠন মানে ছাত্র দলের নেতাকর্মীরা যে ধরনের উদ্ধতপূর্ণ আচরণ তারা সেখানে প্রদর্শন করেছেন, এটা আসলে মানে 5 আগস্টের পরে আমরা কল্পনাও করতে পারি নাই। 5ই আগস্টের পরে আমাদের প্রত্যাশা ছিল এটার বিপরীতে কিন্তু সিনিয়র যারা আছেন তারা কিন্তু তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছে। এটার বিপরীতে আবার খুলনা কুয়েটের উদাহরণও দেওয়া হচ্ছে না। এটা আমি আসবো, ধরেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে নির্বাচন, এবং এই নির্বাচনে ধরেন ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা হবে বা হচ্ছে বা হয়েছে ইতিমধ্যে। তো বিষয়টা হচ্ছে প্রধানতম একটি ছাত্র সংগঠনের নেতাকর্মী তো বলা যাবে না, একবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, সে বিশেষে মানে আমাদের মাননীয় উপাচার্য স্যারের সাথে যে ধরনের আচরণটা আজকে একবার মিডিয়ার সামনে করেছে, এটা তো আসলে কোনোভাবে কাম্য ছিল না। ধরেন অন্যান্য জায়গায় হয়েছে, হবে, এগুলোকে আমরা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল মানে আমরা বলার চেষ্টা করছি না। বাট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ডাকসু নির্বাচন মিডিয়ার সামনে সবার উপস্থিতিতে টিচারদের সামনে মানে যে ধরনের আসলে আচরণটা করেছে, এই আচরণ দেখে তো সাধারণ শিক্ষার্থীরাই কমেন্ট করছে যে এর আগে ছাত্রলীগের ওই সঞ্জিত চন্দ্র দাস কিংবা সাদ্দাম তারা এরকম উদ্ধতপূর্ণ আচরণ করতেন। তো এই জায়গায় আবার আপনি চিন্তা করেন, এখানে কিন্তু কোনো পরিবর্তন আসে নাই। তারা কিন্তু ওই ছাত্রলীগের যে কালচার, যে সংস্কৃতি, এটা কিন্তু চলমান রেখেছে। তো আমরা আসলে এই জায়গাগুলোতে একটা পরিবর্তন নিয়ে আসতে চাই। ধরেন আপনার বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে, বাট ওই অভিযোগ প্রদর্শন করা বা ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযোগ দেওয়ার একটা সিস্টেমেটিক ওয়ে আছে। আপনি নির্দিষ্ট ওয়েতে গিয়ে অভিযোগটা জানান, কিন্তু আপনি যদি এখানে আসলে ওই ছাত্রলীগের মতো সন্ত্রাসীদের মতো আসলে কোনো বিহেভিয়ার দেখানো বা ওইরকম কোনো কালচার এখানে স্টাবলিশ করার চেষ্টা করেন, এটা কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবেই গ্রহণ করবে না। এবার আসেন, নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটা আমেজ, একটা উৎসব। এটা আমরা ধরেন যে দীর্ঘদিন ধরে দেখে আসছি, আমরা ছোট থেকেই আমাদের বাবা মা
ওরা যখন ছোটবেলায় মানে আমরা যখন ছোট তখন ভোট দিত, ভোট দেওয়ার সময় আমাদের নিয়ে যেত, আমরা কিন্তু ওই সময় দিকে আসছি যে ঈদের দিন একটা উৎসব মুখর একটা পরিবেশ তৈরি হতো, সবার বাসায় গরুর মাংস, কেউ মুরগি জবাই করে পুকুর থেকে মাছ তুলে এনে, মানে একটা সবাই অন্য মিলে আমেজ। একসাথে আড্ডা দিয়ে, যেটা তো এই ফারিয়াও আমেজটা বললেন, আসলে দীর্ঘ 15-16 বছর বাংলাদেশে ছিল না, বিকজ যেহেতু 15-16 বছর 2-3টি নির্বাচন ভোটার বিহীন হয়েছে, সেই জায়গা থেকে নির্বাচন কি জিনিস আমাদের পরবর্তী প্রজন্ম যারা বা আমাদের মানে আমাদের পরের জেনারেশন যারা, এরাও আসলে এই ভোট কি এটা আসলে অনেকটাই অবগত ছিল না। তার ভোট উঠছে বোধহয় কি বলে সে নিজে বলল দুবার, বাট সে নিজে ভোট দিতে পারে নাই। তো এরকম একটা অবস্থা। আমার প্রায় 34 বছর বয়স আমার রানিং, আমি আমার লাইফে এখন পর্যন্ত ভোট দিতে পারি নাই। চিন্তা করে দেখেন, 34 জাতীয় নির্বাচনে ভোট দিতে জাতীয় নির্বাচনে ডাকসুতে তো দিতে পারি নাই, ডাকসুতে না না আমাদের ঢুকতেই দেয় নাই। আমি এসএমএল মানে আবাসিক শিক্ষার্থী ছিলাম, আমাকে গেটেই ঢুকতে দেয় নাই। মানে আপনি প্রার্থী থাকা অবস্থায়? আমি প্রার্থী, তারপর ঢুকতে দেয় নাই ছাত্রলীগ। মানে এরকম একটা বললাম না, ওটা তো একটা নিয়ন্ত্রিত নির্বাচন ছিল। একমাত্র ছাত্রলীগ আর হলের শিক্ষার্থী যারা, এদের বাইরে ইভেন যারা অনাবাসিক ওদেরকেও ঢুকতে দেওয়া হয়নি। গেটে আসছে বলছে আপনার ভোট দেওয়া হয়ে গেছে, মানে ওই 18-14 সালের নির্বাচন এই সিস্টেমে আর কি। তো যাই হোক, এরকম একটা পরিবেশের মধ্যে নির্বাচন হয়েছে। তো আজকের এই নির্বাচনের জন্য এই জন্য বললাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের দিকে কিন্তু আসলে সারা বাংলাদেশের জনগণও তাকিয়ে আছে যে এই নির্বাচন যেহেতু জাতীয় নির্বাচন ঠিক প্রাককালে, সুতরাং এই নির্বাচনের ফলাফল, এই নির্বাচনের যে মেকানিজম ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, এর উপরে অনেক কিছু ডিপেন্ড করছে আগামী নির্বাচনে। তাই এই নির্বাচনটা আসলে অবাধ সুষ্ঠু হওয়াটা আমাদের জন্য এবং আগামী জাতীয় নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই জায়গায় আসলে রাজনৈতিক দলগুলোর যে মানে অ্যাটিটিউড আমরা প্রত্যাশা করেছিলাম, তারা যদি সঠিকভাবে নির্বাচনের ফল ঘোষণার আগ পর্যন্ত সেই অ্যাটিটিউড বা সেরকম একটা মানে তাদের সংযম, ধৈর্য তারা দেখাতে পারে, তাহলে আমি আশা করি পরে যদি ধৈর্য বাঁধ ভেঙে যায় তাহলে এরও একটা ইফেক্ট অবশ্যই জাতীয় নির্বাচনে পড়বে না। অন্তত পক্ষে আমি বলছি যে নির্বাচনের ফলাফল ঘোষণার আগ, ফলাফল ঘোষণার আগ পর্যন্ত তো আসলে নির্বাচন সম্পূর্ণ হয়েছে বলে বলা যাচ্ছে না। মানে নির্বাচনের ফলাফল যখনই ঘোষণা হবে তখনই নির্বাচনী প্রক্রিয়ার আনুষ্ঠানিক সমাপ্তি হবে। এরপরে রাজনৈতিক দলগুলো আসলে আপনি যেহেতু ফল ঘোষণার বিষয়ে আসেন, আমাদের সময়ও শেষ। ফারুক হাসান, আপনার কাছে আমি একটু প্রেডিকশন জানতে চাই, যদিও আপনার জন্য কঠিন, কিন্তু যেহেতু আপনি সাবেক শিক্ষার্থী এবং একই সাথে প্রার্থীও ছিলেন, নির্বাচন দেখেছেন, আপনার অভিজ্ঞতা সারাদিন দেখে কি মনে হয়, প্রেডিকশন কি করবেন? নির্বাচনে আসলে দেখেন, এবারে নির্বাচনে যতটা না মাঠের হাইপ, তার থেকে বেশি হাইপ আমরা সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে দেখছি। তো এখন সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমের হাইপের উপরে কিন্তু আসলে অনেক কিছু ডিপেন্ড করে, আবার অনেক সময় করেও না। কারণ বিগত সময় আপনি দেখেন সোশ্যাল মিডিয়া বন্ধ ছিল, তারপরে কিন্তু আপনি কি কোনো নাম বলতে পারবেন নাকি বলতে চান না? আমি আসলে বলতে কি মানে বাস্তবিক যেটা অবস্থা, যেটা আমাদের রিপোর্টার তো সারাদিন সেখানেই ছিলেন, তো সেই জায়গা থেকে তারা মনে করছে যে ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে একটা বড় ধরনের প্রতিযোগিতা হবে, এটা আমরাও বিশ্বাস করি। তবে ছাত্রদল বা ছাত্র শিবিরের মধ্যেই মানে বেরিয়ে আসবে বিষয়টা আবার এমন না, এর বাইরেও কিন্তু বের হয়ে আসার একটা সমূহ সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ। শামীমের কথা, শামীম কিন্তু অত্যন্ত ট্যালেন্টেড এবং অল্প সময়ে সে যে একটা ধরেন যে হাইপ তৈরি করতে পারছে, এটা তো আসলে একদম অপরিচিত একটা মুখ। ফারিয়া ইসলাম, সরি আপনার কাছে আসলে একদম কম সময় নিয়ে, মানে এবার একটা জিনিস নিশ্চিত যে কোনো প্যানেল এককভাবে নির্বাচিত হবে না। ফারিয়া ইসলাম, আপনার অভিজ্ঞতাও কি তাই মনে হচ্ছে যে কোনো প্যানেল এককভাবে নির্বাচিত হবে না? জি, এটা আমারও মনে হচ্ছে। কারণ হচ্ছে আমি যে বললাম যে আমরা বেশিরভাগ স্টুডেন্টই প্যানেল দেখে ভোট দিচ্ছি না, পাশাপাশি এই যে আচরণবিধি ভঙ্গের যে কিছু ব্যাপার আমরা জানতে পেরেছি, এটার পর হচ্ছে শেষ মুহূর্তে কিছু ভোট চেঞ্জ হয়েছে। যে অনেকে হয়তো ভেবে গিয়েছে, পরে গিয়ে ভেবেছে যে এখনই তারা যদি আচরণবিধি ভঙ্গন করার একটা যদি তাদের অ্যালিগেশন চলে আসে, ফিউচারে তারা কি করবে বা প্রশ্নবিদ্ধ হতে পারে ব্যাপারটা। তো সেই ভেবে কিন্তু অনেকগুলো ভোট শেষ মুহূর্তে এসে চেঞ্জ হয়েছে। তো আমি মনে করি যে এককভাবে কোনো প্যানেলেরই জেতার সম্ভাবনা নেই যদি সুষ্ঠুভাবে কাউন্টটা হয়। আর হচ্ছে বিভিন্ন প্যানেল থেকে বিভিন্ন প্রার্থী উঠে আসবেন আমার মনে হচ্ছে। বিভিন্ন প্রার্থী উঠে আসবে। আপনি তো ক্যাম্পাসে খানিকক্ষণ আগে আসলেন, কারণ নাম কি বলতে পারবেন? নির্দিষ্ট কোনো নাম ব্যাপারে আলোচনা হচ্ছে ক্যাম্পাসে এই মুহূর্তে? যেমন উনি বলেন যে শামীমের একটা চান্স আছে হওয়ার। তো আমার মনে হয় যে উনি মানে যদিও নাও জিতেন, খুবই ছোটখাটো হয়তো অল্প ব্যবধানে হয়তো জয় পরাজয়টা হতে পারে। তাছাড়া জিএস বা এজিএস পদে স্বতন্ত্র যারা আছেন, স্পেশালি হচ্ছে আরাফাত চৌধুরীর কথা যদি বলি, যে ওনারও একটা চান্স আছেন, যেহেতু উনি শিক্ষার্থী বান্ধব কিছু কাজ করেছেন। তো এই ধরনের কিছু স্বল্প ব্যবধানে যদি হার জিত হয় তাহলে এটা হতে পারে। এটার একটা আমরা নিজেরা যখন কথা বলছিলাম আমরা এরকম একটা প্রেডিকশন করছিলাম। ফল ঘোষণার পর কি আশা করছেন কিংবা আশঙ্কা করছেন? এটা একটা বড় আশঙ্কা, কারণ আমরা যে দেখছি বিশ্ববিদ্যালয়ের চারো দিক থেকে বহিরাগতরা এসে ঘিরে ফেলেছে। তো যদি আজকে শুধু রাত 12টায় না, সারা রাত ধরে যদি একটা সিকিউরিটি নিশ্চিত করা যায় আগামীকাল পর্যন্ত, যেহেতু একটা বিজয় মিছিল আসবেই, যে দলই জিতুক একটা বিজয় মিছিল বের হবেই,
সেই বিজয় মিছিলকে কেন্দ্র করে যেন এই বহিরাগতরা ঢুকতে না পারে, ঢুকে কোনো একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। তো আমি মনে করবো নিরাপত্তাটা আরও একটু জোরদার হওয়া উচিত। অ্যাটলিস্ট আগামীকাল সকাল পর্যন্ত হলেও এই নিরাপত্তাটা যদি জারি থাকে তাহলে হচ্ছে আমরা একটু নিরাপদ থাকতে পারবো। তা না হলে যেই হারে বহিরাগত আশেপাশে অবস্থান নিয়েছে, আমরা আসলে স্পেশালি নারী শিক্ষার্থীরা খুবই নিরাপত্তাহীনতা অনুভব করছি। অনেক ধন্যবাদ ফারিয়া ইসলাম। শাকির, আপনি কি 30 সেকেন্ডে কিছু বলতে চান এই আশঙ্কা কিংবা আতঙ্ক নিয়ে? একটু আশঙ্কার জায়গা 30 সেকেন্ডে পাশাপাশি বলছিলাম যে বিজয় মিছিলকে কেন্দ্র করে উনি বলছিলেন যে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বিজয় মিছিল হবে না বলা হয়েছে। আরেকটি বিষয় বলছিলেন পূর্ণাঙ্গ প্যানেল নাকি প্রার্থী অনুযায়ী, সেই জায়গাটিতে আসলে আমার মনে হয় কি, যদি ডাকসু বা ছাত্র সংসদ কোনো একটা নির্দিষ্ট প্যানেল থেকে ফুল ক্যান্ডিডেটরা নির্বাচিত হন, সবাই নির্বাচিত হন, তখন আর এটি ছাত্র সংসদ থাকে না, মানে ছাত্র সংসদ তার চরিত্র হারায় আর কি, আমার মনে হচ্ছে। সুতরাং সবারই প্রত্যাশা যে ছাত্র সংসদ তার নিজস্ব চরিত্রে টিকে থাকুক। যে অনেক ধন্যবাদ শাকির আহমেদ, ফারুক হাসান, ফারিয়া ইসলাম, আপনাদের সবাইকে। আমাদেরও প্রত্যাশা, উচ্ছ্বাস কিংবা উদ্দীপনা যাই থাকুক না কেন, সেটি উৎসবেই পরিণত হোক, কোনোভাবেই যেন সেখানে বিষাদের কালিমা লেপন করা না হয়। এই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।